একদল প্রফেশনাল ডাকাত একত্রিত হয়ে তাদের মিশন কমপ্লিট করে। তবে এই সময় তাদের টিম মেম্বারদের মধ্যে একজন পুরো টিমের সাথে প্রতারণা করে বসে। এরপর সেই প্রতারণার প্রত্যুত্তর দিতেই শুরু হয়ে যায় এক তুমুল যুদ্ধ, যে যুদ্ধের গল্প আর অ্যাকশন একদম আপনার কল্পনার বাইরে। তো চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত মুভিটার গল্প এনজয় করা যাক। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। শুরুতেই আমরা ফিলি এবং পার্কারকে দেখতে পারি। এ সময় তারা দুজন স্ট্যানের সাথে কি নিয়ে যেন তর্ক বিতর্ক করছিল। স্ট্যান নামের এই ব্যক্তিটাও তাদের ডাকাত দলেরই একজন মেম্বার। তবে এখন তারা যেখানে অবস্থান করছে সেটা হলো হর্স রেসিং এর মানি কাউন্টার রুম, অর্থাৎ ঘোড়দৌড়ের সকল প্রকার টাকা এখানে কাউন্ট করে রাখা হয়। আর স্ট্যানের উপরে তারা রেগে যাওয়ার পিছনে কারণ হচ্ছে স্ট্যান এই রুমের সুপারভাইজারকে গুলি করতে চেয়েছিল। পার্কার এবং ফিলি কোনোভাবে তার কথায় রাজি হয় না, কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র টাকা নিয়ে এখান থেকে চলে যাওয়া, বাড়তি কোনো ঝামেলা না নেওয়া। এক পর্যায়ে তাদের মধ্যেকার তর্ক বিতর্ক সব শেষ হয়ে যাওয়ার পর তারা আবারও একটি রুমে চলে আসে, যে রুমে তাদের বাকি টিম মেম্বাররা উপস্থিত ছিল। এরপর পার্কার সেখানে থাকা সুপারভাইজারের সহযোগিতা নিয়ে ভল্টে থাকা সকল টাকাই নিজেদের আন্ডারে নিয়ে নেয়। আর এই রুমের পাশ দিয়েই আমরা একটি স্ট্রিটের দৃশ্য দেখতে পারি। এখানকার একজন কর্মী তার ফ্যামিলি নিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু এই সময় সে লক্ষ্য করে দেখে কাউন্টার রুমের বাইরে দুটি কার রাখা আছে, যেটা দেখে সে রীতিমতো সন্দেহ করে বসে। সে ভাবতে থাকে এই অসময়ে এখানে কেই বা আসবে, যার কারণে সে দেরি না করে গাড়ি থেকে নেমে পিছনের দরজা খুলে দেখে এখানে আসলেও ডাকাতি হচ্ছে। মানে বলা যেতে পারে যে তার সন্দেহ অনেকটাই সত্য ছিল। এ সময় সে আবারও গাড়িতে ফিরে আসে। তার স্ত্রী তাকে বারবার বলছিল পুলিশকে কল করতে, কিন্তু সেই লোকটি কোনোভাবেই রাজি হয় না, কারণ তার প্ল্যান ছিল একটু অন্যরকম, আর সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো। সে তার গাড়িতে রাখা একটি পার্সোনাল পিস্তল বের করে সে জায়গাতেই অপেক্ষা করছিল। আর এর কিছুক্ষণের মধ্যেই ডাকাত দলের অনেকেই বের হয়ে আসার সময় সে গুলি চালিয়ে দেয়। তার গুলির কারণে একটি ডাকাতের সেখানে স্পট ডেড হয়ে যায়। এমনকি ফিলি নামের সে ব্যক্তিও আহত হয়ে পড়ে। আর এই সুযোগে কার থেকে নেমে এসে সেই ব্যক্তিটা ওই কারগুলোর মধ্যে থেকে একটি টাকার বস্তা নিয়ে পালাতে শুরু করে। আর এই দৃশ্য দেখে আমরা খুব ভালোই বুঝতে পারি যে তার উদ্দেশ্য এটাই ছিল। এটা ডাকাতরা টাকা নিয়ে বের হবে আর সে এরকম একটি সিন ক্রিয়েট করে সেখান থেকে টাকা নিয়ে ফুটবে। কিন্তু ডাকাত দল কি এত সহজে তাদেরকে ছেড়ে দেবে? মোটেও না। পার্কার তার পিছু নেয়। সে লোকটি আর দেরি না করে সেখান থেকে গাড়ি টান দেয়। আর এভাবে সে ব্যক্তিটা নিজের ফ্যামিলিকেই বিপদে ফেলে দিল। তো যাই হোক, পালানোর সময় সে অনেক এলোমেলো গাড়ি চালাতে শুরু করে। আর এই সময় সে লোকটা কার নিয়ে সে ট্র্যাকই চলে আসে। সঙ্গে সঙ্গে ঘোড়দৌড় সেখানে যেন একদম ডিস্ট্রয় হয়ে যায়। ঘোড়াসহ জকিরা একদম এদিক ওদিক ছুটতে শুরু করে। গাড়িটা আর কোনোভাবে সে মুভ করতে পারছিল না, যার কারণে সে ডিসিশন নেয় যে গাড়ি থেকে নেমে পার্কারকে সে গুলি করবে। কিন্তু পার্কার একটি নিখুঁত হেডশটের মাধ্যমে তাকে সেখানেই মেরে ফেলে। আর আপনারা তো পার্কারের স্কিল দেখে বুঝতেই পারছেন যে সে কতটা অভিজ্ঞ ছিল। যাই হোক, পার্কার তখন সে কারের দিকে যায়, এমনকি সে ব্যক্তির স্ত্রীর কাছ থেকে সকল টাকাই নিয়ে নেয়। পার্কার তখন খেয়াল করে সে লোকটার লোভের কারণে তার পরিবারটা একদমই শেষ হয়ে যাচ্ছে। পার্কার তখন তাদের উপরে মায়া করে $10,000 দিয়ে আসে। মানে ডাকাত হলেও তার মন কিন্তু অনেক ভালো ছিল, বোঝাই যাচ্ছে। এর মধ্যেই পার্কারের টিমের ফিলি এবং জেন তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য কার নিয়ে চলে আসে। এমনকি তারা সবাই মিলে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর আমরা দেখতে পারি তারা তাদের নিজস্ব আস্তানে পৌঁছে গেছে। ফিলি তখন বেশ অসুস্থ, কারণ তার কাঁধে গুলি লেগেছে। তবে এই ফাঁকেই তাদের নিয়ে আসা সকল টাকায় ভাগাভাগি নিয়ে কথা চলছিল। আর এ সময় জেন নামে সে মেয়েটা নিজের পোশাক আশাক খুলতে শুরু করে। সবাই তখন তাকে দেখে অনেকটাই অবাক হচ্ছিল। এমন অর্ধনগ্ন হওয়ার পিছনের কারণটা সবাই বুঝতেই পারছিল না। কিন্তু জেন একটু অন্য ধরনের বুদ্ধি আটাচ্ছিল। হঠাৎ একটি পিস্তল বের করে সবার উপরে বেধড়ক গুলি চালাতে শুরু করে সে। আর জেনের এমন নৃশংস রূপের মধ্য দিয়েই ফিলি মারা যায়। অর্থাৎ পার্কারের বেস্ট পার্টনার ফিলি তখন আবারও গুলি খেয়ে বসে এবং মারা যায়। এই ফাঁকে পার্কার টেবিলে রাখা একটি পিস্তল নিয়ে জানালা দিয়ে বেরিয়ে যেতে থাকে। পাশাপাশি সে জেনকে গুলি করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু সবকিছু ঘুরে যায় উল্টো। পার্কার কোনোভাবে জেনকে গুলি করতে পারে না, কারণ সে অলরেডি অনেকটা আহত হয়ে পড়েছে। আর এই সুযোগে জেন তাকে আরেকটি গুলি করে দেয়। আর এই গুলি খেয়ে পার্কার নিচে থাকা নদীর স্রোতে একদম ভেসে চলে যায়। জেন এই ফাঁকে সকল টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিনটি শিফট হয়। আমরা কিনকেইড নামের একজন ব্যক্তিকে দেখতে পারি, যে কিনা তাদের অফিসের বস লজিনির সাথে দেখা করতে গিয়েছে। কিনকেইড এ সময় লজিনিকে বলে যে গত ডাকাতির সাথে পার্কার জড়িত আছে। লজিনি এ সময় কিনকেইডের কথা শুনে অনেকটাই চমকে ওঠে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে যেন কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না। কিনকেইড তখন তাকে জানায় যে এই বিষয়টা একাই সে হ্যান্ডেল করতে পারবে। তবে তাদের মধ্যেকার কথোপকথনের মাধ্যমে কোনোভাবে বোঝাই যাচ্ছিল না যে আসলেও পার্কারের সাথে তাদের কি লিয়াজো আছে। তারা কেনই বা পার্কারকে নিয়ে এতটাই টেনশনাল।
তো যাই হোক, এই বিষয়টা আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। অন্যদিকে আমরা দেখতে পারি পার্কার গুলি খেয়ে সেই স্রোতে পড়ে যাওয়া সত্ত্বেও সে কোনো রকম বেঁচে ফিরেছে। এরপর সে একটি হোটেলে গিয়ে ওঠে। পার্কার রিসেপশনে গিয়ে 12 নম্বর রুম চেয়ে বসে, কিন্তু 12 নম্বর রুম এখন খালি নেই, যার কারণে তাকে অন্য একটি রুম দিয়ে দেওয়া হয়। তবে পার্কার কোনোভাবে একটা চান্স পাওয়া মাত্র সে 12 নম্বর রুমে ঢুকে পড়ে। সেই রুমের দেয়াল ভেঙে একটি ব্যাগ সে বের করে নিয়ে আসে, যেটা হয়তো পূর্ব থেকে তারই রাখা ছিল। আর এই ব্যাগের ভিতরে ছিল পিস্তল সহ তার প্রয়োজনীয় অনেক কিছু। এই ব্যাগটি উদ্ধার করার পর পার্কার সে হোটেলে আর না থেকে সকল টাকা রিসিপশনিস্টের কাছে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে পার্কার সোজা ফিলের স্ত্রী গ্রেসের সাথে দেখা করতে যায়। ফিলের স্ত্রীর দিকে সে তাকিয়ে বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা হয়েছে। পার্কার তাকে জিজ্ঞাসা করায় সে জানতে পারে ফিলি অলরেডি মারা গিয়েছে। পার্কার তখন তাকে সবকিছু খুলে বলে। জেন নামের একটা মেয়ে সবকিছুর জন্য দায়ী। তবে সে সময় ফিলিপ মারা গেছে কিনা সেটা কনফার্ম হওয়ার আগেই সে গুলি খেয়ে সে স্রোতে পড়ে গিয়েছিল। পার্কার এবার তাকে সহযোগিতা করতে বলে, যেন সে সেই মেয়েটা অর্থাৎ জেনের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। ফিলির স্ত্রী তখন র্যাজির ঠিকানা দিয়ে দেয় এবং বলে যে তার কাছে গেলেই তুমি জেনকে খুঁজে বের করতে পারবে। পার্কার বিদায় নেওয়ার সময় ফিলির স্ত্রী তখন তাকে জানায় যে তুমি যে কোনোভাবেই হোক জেনকে মেরে ফেলবে। পার্কারও তার কথায় রাজি হয়ে যায় এবং সে নিজেও প্রমিস করে আসে যে যেভাবেই হোক জেনকে সে মেরে ফেলবে। সিনটি শিফট হয়। আমরা দেখতে পারি পার্কার তখন তার পুরনো এক বন্ধু অ্যালানকে কল করে। তাকে কল করে র্যাজি সম্পর্কে সব তথ্য নিয়ে নেয়। সে এখন কোথায় আছে এবং কোথায় গেলে তাকে খুঁজে পাওয়া যাবে। অন্যদিকে আমরা র্যাজিকে দেখতে পারি। তার লাইফস্টাইল দেখে বোঝাই যাচ্ছিল সে আসলেও অনেক বেশি টাকার মালিক। রাজি সেদিন তার সকল কাজ কমপ্লিট করে তার নিজের দামি গাড়িতে চড়ে বাসায় ফিরছিল, কিন্তু ড্রাইভারের সিট থেকে তাকে বন্দুক তাক করা হয়। আর এই ব্যক্তিটা অন্য কেউই না, সেটা ছিল পার্কার নিজেই। রাজি তাকে দেখে অনেকটাই হতভম্ব হয়ে যায়, কারণ তার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার ড্রাইভারকে সরিয়ে পার্কার নামের এই ব্যক্তিটা তার ড্রাইভারের সিটে কিভাবে আসলো সেটা সে কোনোভাবে বুঝতেই পারছিল না। পার্কার এই সময় তার কোনো কথার উত্তর না দিয়ে সোজা জেন সম্পর্কে জানতে চায়, অর্থাৎ সেই মেয়েটা সম্পর্কে জানতে চায়। রাজি কোনোভাবেই জেন সম্পর্কে তাকে কিছুই জানাতেই চাচ্ছিল না, যার কারণে পার্কার রেগে গিয়ে পিছনে থাকা সেই ড্রিঙ্কগুলোতে সে গুলি করে বসে, যার কারণে রাজি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় এবং জেন সম্পর্কে সব তথ্যই তাকে দিয়ে দেয়। তাকে সে জানায় সে একটি বিল্ডিংয়ে নিজেকে আত্মগোপন করে রেখেছে। সে তাকে আরও জানায় জেন নামের এই মেয়েটা তার দেশের কমান্ডো দলের ডেথ স্কোয়াডের একজন সদস্য ছিল, তাই বলাই যেতে পারে তার সাথে পাঙ্গা লড়া কিন্তু এতটাও সহজ না। এর মধ্যেই পার্কার লুকিং গ্লাসের মাধ্যমে বুঝতে পারে যে পেছনের কিছু গাড়ি তাদেরকে ফলো করছে। এই সময় র্যাজি খুব ভালোভাবে বুঝতে পারে যে জেন হয়তো তাদেরকে মারার জন্য এই গাড়িগুলো তাদের দিকে পাঠিয়েছে। আর আমরা রীতিমতো সেটাই দেখতে পারি। গাড়ি দুটো সরাসরি সে গাড়িকে ধাক্কা দিয়ে বসে। র্যাজির দামি গাড়িটা সেখানে তছনছ হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের পরে র্যাজি এবং পার্কারকে দেখে বোঝাই যাচ্ছিল তারা হয়তো আর বেঁচে নেই। এর মধ্যে দুর্বৃত্তদের মধ্যে একজন সে পার্কারের সামনে চলে আসে। সামনে আসতেই পার্কার এক গুলিতে তাকে সেখানে মেরে ফেলে, যার কারণে সেখানে থাকা বাকি সবাই সে গাড়ির দিকে গুলি চালাতে শুরু করে। এই গুলিবর্ষণের মধ্যে দিয়ে পার্কার নিজেকে কোনো রকম বাঁচিয়ে নিতে পারলেও র্যাজি সঙ্গে সঙ্গে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপর পার্কার একে একে সেখানকার সবাইকে গুলি করে মেরে ফেলতে থাকে। সবাইকে শেষ করে দেওয়ার পর গাড়ির ড্রাইভারকে সে বের করে নিয়ে আসে। এই ড্রাইভার বের হওয়ার পরই বুঝতে পারে যে তাদেরকে অনেকে অ্যাটাক করে বসেছে, যার কারণে সেও ফাইটে জড়িত হয়ে পড়ে। সে নিজেও তার কাছে থাকা বন্দুকের মাধ্যমে তাদেরকে গুলি করতে শুরু করে। তবে সে কয়েকজনকে মেরে ফেলতে সক্ষম হলেও তাকেও গুলি এসে লাগে, আর সেই গুলিতে সে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর শেষ পর্যন্ত এই ফাইটিং এর মধ্য দিয়ে একজন ব্যক্তি বেঁচে থাকে। পার্কার সে ব্যক্তিকে একটি গাড়িতে নিয়ে এসে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করে, এমনকি শেষ পর্যন্ত এবারের বারে তারা বেঁচে যায়। অন্যদিকে আমরা জেনকে দেখতে পারি মোটাসোটা এই ব্যক্তিটার সাথে, যার নাম ছিল বস্কো। জেন তখন বস্কোর কাছ থেকে একটি প্ল্যানিং সম্পর্কে জানতে চায়। বস্কো কোনোভাবে সেই প্ল্যান সম্পর্কে তাকে জানাতে চায় না, কারণ সে বলে যদি এই প্ল্যান সম্পর্কে তুমি জেনে যাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি তো আমাকেই মেরে ফেলবে। জেন বলে বিশ্বাস কিন্তু আমাদের এই জগতের সবচেয়ে বড় ভিত্তি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর এই কথা শুনে অবাক না হয়ে পারা যায় না, কারণ সেই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। আজ সেই নাকি অন্যকে আবার বিশ্বাসের কথা শোনাচ্ছে। তো যাই হোক, তাদের এই কথোপকথনের মধ্যে হঠাৎ সেখানে পার্কার এসে হাজির হয়। পার্কার জেনকে বলে সব টাকা তুমি কোথায় রেখেছ। জেন জানায় সব টাকায় আমি অলরেডি খরচ করে ফেলেছি। পার্কার আর জেনের মধ্যেকার কথোপকথনের মধ্যে বস্কো বারবার তাদের সাথে আবার কথা বলার চেষ্টা করছিল। তবে এই ফাঁকে বস্কো তার পকেটে থাকা পিস্তল বের করে পার্কারকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু পার্কার তো কোনো অংশে কম যায় না, সে সঙ্গে সঙ্গে উল্টো তাকেই গুলি করে বসে।
আমরা দেখতে পারি বস্কো তখন একদম ভসকে যায়, সে মৃত অবস্থায় মাটিতে শুয়ে থাকে। জেন এ সময় বস্কোকে মৃত্যুবরণ করতে দেখে চিল্লাপাল্লা করতে শুরু করে। সে পার্কারকে বোঝানোর চেষ্টা করে যে সে সব টাকাই বস্কোর পিছনে লাগিয়েছে, কারণ বস্কের কাছে এমন একটি প্ল্যানিং আছে যেটার জন্য এই সব টাকাই সে সেখানেই খরচ করেছে। বস্কো যদি বেঁচে না থাকে সেই প্ল্যানিং আর এক্সিকিউট করা কোনোভাবে সম্ভব হবে না, এমনকি সব টাকাই একদমই জলে চলে যাবে। আর এই ঘটনা ঘটার মধ্যেই বস্কো আবারও উঠে দাঁড়ায়, এমনকি উঠেই সঙ্গে সঙ্গে তাদেরকে গুলি করতে শুরু করে, যেটা দেখে বোঝা যাচ্ছিল সে এতক্ষণে মরে যাওয়ার নাটক করছিল। তবে পার্কার দ্বিতীয়বারও তাকে কোনো সুযোগ দেয়নি, সঙ্গে সঙ্গে তাকে হেডশট করে সেখানে মেরে ফেলে। এরপর পার্কার জেনকে জিজ্ঞাসা করে, কি এমন প্ল্যানিং এর পিছনে তুমি ডাকাতির সকল টাকায় খরচ করে ফেললে? জেন তখন একটি ব্যাংক ডাকাতির সম্পর্কে জানায় তাকে, কিন্তু পার্কার তো মাইন্ড গেমে কোনোভাবে পিছিয়ে পড়ার লোক না। জেন আবারও তাকে একটি মিথ্যা কথা বলে। পার্কার তাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দেয়। সে বলে, তুমি কিন্তু আমার কাছে মিথ্যা বলে পার পাবে না, তাই যা সত্য সেটা বলে দাও। এবার শেষ পর্যন্ত জেন তাকে সকল সত্য কথাই জানিয়ে দেয়। সে জানায় সে একটি গুপ্তধনের সন্ধান পেয়েছে, যেটা তার দেশ অর্থাৎ লাভাজের একটি সমুদ্র তলদেশে আছে। অনেক বছর আগে সেখানে গুপ্তধন সহ একটি জাহাজ ডুবে গিয়েছিল। এখনো পর্যন্ত সে জাহাজের কোনো কিছু উদ্ধার করা হয়নি, তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে সেখানে অনেক বেশি গুপ্তধন আছে, যেটার পরিমাণ প্রায় $1 বিলিয়ন চেয়েও অনেক বেশি, যে পরিমাণ তাদের দেশের পুরো জিডিপির চেয়ে অনেক বেশি ছিল। মানে বুঝতেই পারছেন, এই লোভটা তারা তো কোনোভাবে ছাড়তেই পারবে না। এমনকি তাদের দেশের দুর্নীতিবাজ প্রেসিডেন্ট পর্যন্ত এই গুপ্তধন একা একা তুলে ব্যবহার করতে চাচ্ছে। আর এর ফাঁক দিয়ে সে আরেকটি প্ল্যান করে বসে। এই সময়ের মধ্যে সেই প্রেসিডেন্ট আবার নিজেরই ভাড়া করা গুন্ডাদের মাধ্যমে সেগুলোকে চুরি করার চেষ্টা করবে, অর্থাৎ এটা এক প্রকার নাটক সাজানো হবে। এমনকি নিজেরই পাঠানো সেই চোরগুলোর মাধ্যমে গুপ্তধন চুরি করার পর কিছু অংশ তাদেরকে দিয়ে দিয়ে বাদবাকি সিংহভাগ সে তার নিজের পকেটে রেখে দেবে। আর এই কাজের জন্য দ্য আউটফিট নামের একটি চোরের কাছে সকল দায়িত্ব সে প্রেসিডেন্ট দিয়ে দিয়েছে। তবে জেনের প্ল্যান হচ্ছে এবার সেই গুপ্তধনগুলোকে সরিয়ে নেওয়া। আর এই কথাগুলো বলার পর জেন পার্কারকে তাদের সাথে পার্টনারশিপে যাওয়ার জন্য আহ্বান জানায়। পার্কারও এবার আমাদের সবাইকে অবাক করে দেয়। সে প্রতিশোধ না নিয়ে বরং লোভের তাড়নায় তার সাথে অ্যাড হয়ে যায়। এরপর সিনটি শিফট হয়। পার্কার তার বন্ধু নিয়ে জেনের বসের সাথে দেখা করতে যায়। এই সময় দেখা যায় জেনের বস সে দেশের কর্নেল ছিল, যার নাম ছিল কর্নেল আর্টিজ। আর এই সময় তাদের কথোপকথনে বোঝা যাচ্ছিল যে তাদের প্রেসিডেন্টের বিরুদ্ধেই তারা লড়ছিল। তাদের উদ্দেশ্য একটাই ছিল, আর সেটা হচ্ছে গুপ্তধন যে কোনোভাবে হোক দেশের স্বার্থেই ব্যবহার করা। তবে পার্কার কোনোভাবে ফ্রি তাদের সাথে কাজ করবে না। সে তাদেরকে জানায় তার 30% কমিশন লাগবে। কর্নেল আর্টিস তার কথায় একদমই রেগে যায়, কারণ সে যা কিছু করছে দেশের জন্য করছে। অন্য কেউ যদি 30% চেয়ে বসে তাহলে সে তো ভালো মানুষ না। কিন্তু জেন কর্নেল আর্টিসকে অনেক কিছুর মাধ্যমে বুঝিয়ে বলে। সে জানায় যে এই কাজের জন্য অবশ্যই পার্কারের মতো একজন ব্যক্তিকে তাদের সাথে প্রয়োজন, কারণ সে খুবই অভিজ্ঞ একজন ডাকাত। তাদের প্ল্যান সাকসেসফুল করতে হলে তার কোনো বিকল্পই নেই। তো যাই হোক, কর্নেল আর্টিস শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সে সবার উদ্দেশ্যে জানায় তারা ইউএনএ বিল্ডিং এর সামনে থেকে এই গুপ্তধন নিয়ে নেবে। কিন্তু পার্কার কোনোভাবেই তার কথায় রাজি হয় না। সে জানায় যে ইউএনএ বিল্ডিং তো তাদের দেশের সবচেয়ে বেশি সিকিউরড একটি বিল্ডিং। এই বিল্ডিং এর সামনে থেকে অবশ্যই সেই গুপ্তধনগুলো সরানো এতটাও সহজ হবে না, বরং যে চোরগুলো সেই গুপ্তধনগুলোকে সরানোর চেষ্টা করবে তাদের কাছ থেকে আমরা এগুলো হাসিল করে নেব, কারণ সে চোরের টিমকে হারানো সবচেয়ে বেশি সহজ হবে। পার্কার সেখান থেকে তার বন্ধুর সাথে বেরিয়ে আসে। তার বন্ধু তাকে জানায় যে তুমি কেন এগুলো চুরি করতে চাচ্ছ আবার। উত্তরে পার্কারের মুখ থেকে তার বন্ধু আউটফিট নামটা শোনা মাত্র একদমই চমকে যায়। কিছুক্ষণ আগে আমরা লজিনিকে দেখেছিলাম, এই ব্যক্তিটাই ছিল এই গ্যাংয়ের বস, আর কিং কেইট ছিল তাদেরই একজন অ্যাসোসিয়েট। তাদের সাথে পার্কারের একটা অতীত ইতিহাস আছে। তো যাই হোক, গ্রুফিল্ড অর্থাৎ পার্কারের বন্ধু এই সময় পার্কারের কথা শুনে একদমই হতভম্ব হয়ে যায়, কারণ পার্কার আবারও লজিনির সাথে ঝামেলায় জড়াতে যাচ্ছিল। পার্কার এ সময় তার বন্ধুকে লজিনির অ্যাসোসিয়েট কিং কেইডের উপরে নজর রাখতে বলে। এরপর পার্কার সোজা জেনের সাথে দেখা করে। জেনকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে। তার উদ্দেশ্য বস্কের বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে। আপনারা হয়তো ভাবছেন বস্কো তো একটি ছেলে মানুষ, তার আবার বয়ফ্রেন্ড হয় কিভাবে? আসলে বস্কো সমকামী ছিল। তো যাই হোক, বস্কোর বয়ফ্রেন্ডকে খুঁজতে খুঁজতে তারা একটি নাইট ক্লাবে পৌঁছে যায়। জেন তখন তার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু পার্কার কোনোভাবে জেনকে তার সাথে দেখা করতে দেয় না। সে জানায় যে তোমাকে কোনোভাবেই সে বিশ্বাসও করে না, তাই তুমি না বরং আমি তার সাথে দেখা করতে যাব। এ সময় জেন মেয়েলি স্বভাব নিয়ে তার সাথে দেখা করে, অর্থাৎ তাকে বোঝাতে চায় সেও একজন সমকামী। কিন্তু বস্কোর বয়ফ্রেন্ড অলরেডি তাকে বুঝে ফেলে। পার্কার এ সময় বস্কোর বয়ফ্রেন্ডকে জানায় যে বস্কো অলরেডি মারা গিয়েছে। বস্কো মারা গেছে এই কথা শোনা মাত্র তার বয়ফ্রেন্ড একদম হাউমাউ করে কাঁদতে শুরু করে। এই সময়ের মধ্যেই জেন সেখানে উপস্থিত হয়ে তাকে জানায় যে বস্কোর প্ল্যানগুলো এখন কোথায় পাওয়া যাবে।
বস্কো তখন তাকে জানায় মিস্টার বুলিয়ার কাছে পাওয়া যাবে, যে ব্যক্তিটা উপরের তলাতেই আছে। এর মধ্যেই পার্কারের ফোনে তার বন্ধু গ্রুফিল্ডের কল চলে আসে। গ্রুফিল্ড তাকে জানায় যে কিং কেইট তার কিছু লোকজন নিয়ে সে নাইট ক্লাবের দিকে রওনা হয়েছে। বলতে না বলতেই কিছু লোক সেই নাইট ক্লাবে হামলা করে বসে। আর এই লোকগুলোই ছিল কিং কেইটের লোক। নাইট ক্লাবে থাকা প্রত্যেকটা লোকজন তখন ভয় পেয়ে যায়। বস্কোর বয়ফ্রেন্ডকে তারা প্রহার করে বলে যে বস্কোকে এখন কোথায় পাওয়া যাবে, কারণ বস্কো মিসিং হওয়ার পর থেকে লজিনের মাথা একদমই নষ্ট হয়ে গেছে। কিন্তু এ সময় বস্কোর বয়ফ্রেন্ড বস্কো সম্পর্কে কোনো তথ্যই তাকে দিতে পারছিল না। উল্টো তাদেরকে দেখে ভয়ের ঠেলায় সে হার্ট অ্যাটাক করে বসে। আর এই সময়ের মধ্যে জেন সেখানে চলে আসে। সবাইকে সে জানায় সে একজন ডাক্তার, যার কারণে দুর্বৃত্তগুলো তাকে কিছুটা হলেও ফ্লোর দেয়, কারণ তাকে না বাঁচাতে পারলে তো বস্কোকেও তারা খুঁজে বের করতে পারবে না। কিন্তু এই ফাঁকেই টেবিলের নিচে রাখা একটি পিস্তল জেন হাতে তুলে নেয়। এরপর সে একটানা গুলি ছুটতে থাকে এবং কিং কেইডের প্রত্যেকটা লোকজনকে মেরে একদম শেষ করে দেয়। আর এই ফাঁকে পার্কার উপরের তলায় দৌড়াতে শুরু করে, কারণ তার উদ্দেশ্য মিস্টার বুলিয়ার্ডের কাছ থেকে সকল তথ্যই বের করে নিয়ে আসতে হবে। উপরে তলায় যাওয়ার পর পার্কারের মাথায় ঘুরে যায়, কারণ সে এতক্ষণ বুলিয়ার্ডকে একজন ব্যক্তি বলে মনে করছিল। আসলেও মিস্টার বুলিয়ার্ড কোনো ব্যক্তি না, এটা ছিল একটি ডল মাত্র। যার কারণে বিছানায় শুয়ে থাকা সে ডলটিকে সেখানে সে ছিঁড়ে ফেলে, কিন্তু তার মধ্যে থেকে কোনোভাবেই কোনো তথ্যই সে খুঁজে বের করতে পারে না। যার কারণে পুরো রুম ব্যাপী সে খোঁজাখুঁজি শুরু করে দেয়। পাশে থাকা একটি আলমারি খুলতেই সেখানে অনেকগুলো ডল সে দেখতে পারে। একটি ডলের মধ্যে সে সকল ডকুমেন্ট শেষ পর্যন্ত খুঁজে বের করে। অন্যদিকে দেখা যায় কিনকেইট তার লোকজনদেরকে সে নাইট ক্লাবের ভিতরে পাঠিয়ে দিয়ে সে বাইরে গাড়ির ভিতরে অপেক্ষা করছিল। কিন্তু এক পর্যায়ে ক্লাবের ভিতরের হট্টগোলের শব্দ শুনে সে নিজেই সেই ক্লাবের ভিতরে ঢুকে পড়ে। এমনকি সে সোজা দোতলায় উঠে পার্কারের উপরে হামলা করে বসে। এই সময় তাদের দুজনের মধ্যে বেশ ফাইট হয়। পার্কার সহজেই তাকে পরাস্ত করে, এমনকি পার্কার তাকে দোতলা থেকে নিচে ফেলে দেয়। দোতলা থেকে পড়ার পরেও কিনকেইট কোনো রকম বেঁচে যায়, কারণ সে সোজা গাড়ির উপরে গিয়ে পড়ে। তবে সে অনেকটাই আহত হয়ে পড়ে। আর এই সময়ের মধ্যেই পার্কার তার দুজন সঙ্গীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হলে আমরা দেখতে পারি কিনকেইটকে একটি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাকে দেখার জন্য তাদের বস লজিনি সেখানে উপস্থিত হয়েছে। কিনকেইট তখন সেদিনকার সকল তথ্যই তাকে জানিয়ে দেয়। সকল ঘটনা শোনার পর লজিনি তাকে জানায় আসলেও পার্কারকে হ্যান্ডেল করার জন্য আমি যথেষ্ট ছিলাম। আসলে তাকে হ্যান্ডেল করার জন্য আমারই যাওয়া উচিত ছিল। অন্যদিকে পার্কার তার সাথে অ্যাড ব্র্যান্ড এবং স্টানকে অ্যাড করে নেয়, অর্থাৎ তাদের সেই গ্রুপের সাথে অ্যাড করে নেয়। এরপর পার্কার সবার উদ্দেশ্যে তাদের সেই প্ল্যান সম্পর্কে জানিয়ে দেয়। এ সময় সে সবার উদ্দেশ্যে বলতে থাকে সেই প্রেসিডেন্ট যাদেরকে চুরি করার জন্য সেখানে পাঠাবে তাদের সম্পর্কে আমাদের এত কিছু জানার কোনো দরকার নেই। এমনকি সেই ইউএনএ বিল্ডিং থেকে তারা কিভাবে গুপ্তধন সরাবে সেটাও আমাদের জানার কোনো দরকার নেই। কিন্তু চোরগুলো যখনই সেই বিল্ডিং থেকে গুপ্তধন সরিয়ে নেবে ঠিক তখনই আমরা তাদের উপর অ্যাটাক করে সেই গুপ্তধনগুলো নিয়ে নেব। আর প্রেসিডেন্টের পাঠানো সেই চোরগুলো ইউএনএ বিল্ডিং থেকে সেই গুপ্তধন নিয়ে সোজা ট্রেনের মাধ্যমে অন্যত্র এই গুপ্তধন সরিয়ে নেবে, যে ট্রেনটিকে একটি নির্দিষ্ট রুম থেকে পরিচালনা করা যেত। আর এটাই কিনা তাদের সবচেয়ে বেশি সুবিধা এনে দেবে। আর প্রেসিডেন্টের পাঠানো সেই চোরগুলোর সকল প্রকার প্ল্যান পার্কার এবং তার টিম জানতে পারে শুধুমাত্র বস্কোর আন্ডারে থাকা সেই প্ল্যানিং ফাইলগুলোর মাধ্যমে। আর এই জন্যই বস্কো সবার কাছে খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি ছিল। পার্কারের প্ল্যান হচ্ছে যখন এই ট্রেনের মাধ্যমে সেই গুপ্তধন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে ঠিক তার আগে থেকেই ট্রেনের ক্রুগুলোকে সে একদমই জিম্মি করে নেবে। এরপর ট্রেনের সেই ম্যানেজমেন্ট রুম থেকে পুরো ট্রেনের উপরে তারা দখল নিয়ে নেবে। এমনকি এই ট্রেনের গতি তারা ১১০ কিলোমিটারের উপরে নিয়ে যাবে, যেন এই ট্রেনটি কোনোভাবে তার লাইনে না থেকে উল্টা ক্র্যাশ করে বসে। আর এই সুযোগে ক্র্যাশ হওয়া সেই ট্রেনের উপরে তারা হামলা করে সকল গুপ্তধন সেখান থেকে সরিয়ে নেবে। আর এই প্ল্যানটা সবার সাথে শেয়ার করার পর সে সোজা চলে যায় তার পছন্দের হোটেলের দিকে। এমনকি সৌভাগ্যবশত আজকে সেই ১২ নম্বর রুমও সে পেয়ে যায়। পার্কার রুমে ঢোকা মাত্র অনেকটা অবাক হয়ে যায়। অনেক আগে থেকে জেন সেখানে তার জন্য অপেক্ষা করছিল। জেন তখন শর্ট একটি ড্রেস পরেছিল। রুমে ঢোকা মাত্র জেন তাকে ড্রিঙ্কস এগিয়ে দেয়। এই সময় জেন পার্কারের সাথে কথা বলছিল। এমনকি জেন তাকে জাহাজের ঘটনা শুনিয়ে তাকে সিরিয়াস করার চেষ্টা করে। কিন্তু এই সময়ের মধ্যে জেনের বডিগার্ড মাতিও সেখানে চলে আসে। জেনের বডিগার্ড জেনের উপরে ক্র্যাশ ছিল, যার কারণে সেই রুমে পার্কারকে সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এক ঘুষিতে পার্কারকে সেখানেই সে অজ্ঞান করে দেয়। তারপর সে হোটেলের বাইরে পার্কারকে নিয়ে আসে। পার্কারকে সে জায়গাতে বেঁধে রাখা হয়। মাতিউ তাকে জানায় সে কিছুক্ষণের মধ্যেই আউটফিট গ্যাংয়ের কাছে তাকে তুলে দেবে। পার্কার তাদেরকে জানায় আমাকে যদি তোমরা তার হাতে তুলে দাও তাহলে তোমরাও কোনোভাবে রেহাই পাবে না, কারণ অলরেডি তারা সবাই জানে যে আমরা এই বিষয়ের সাথে সবাই একত্রিত হয়েছি। পার্কারের কথা শুনে মাতিও তখন তাকে বলে ওকে, তাহলে তোমাকে এখানেই আমরা ফেলে যাব। কারণ মাতিও মনে করছিল যে এখানে যদি পার্কারকে রেখে যাওয়া যায় তাহলে আউটফিট টিম এসে তাকে এখান থেকে উদ্ধার করবে, বিনিময়ে তারাও সেখান থেকে চলে যাওয়ার জন্য বেঁচে যাবে।
কিন্তু এর ভিতরে দূর থেকে গাড়ির শব্দ পাওয়া যায়। মাতিও তখন তার টিমের সবাইকে সেটা চেক করতে বলে। পার্কার তখন তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তোমরা যেটা করছো সেটা তোমাদের জন্যই অনেক বিপজ্জনক হবে, কারণ তারা কিন্তু খুবই বিপজ্জনক। আর তাদের সাথে লড়াই করতে হলে পার্কারকেও এখন মুক্ত থাকতে হবে, তা না হলে তারা দুজন মিলে তাদের সাথে ফাইট করতে পারবে না। পার্কারের এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে মাতিও কনভিন্সড হয়ে যায়। তাই মাতিও এবার পার্কারকে মুক্ত করে দেয়। কিন্তু এ সময় জেন সেখানে উপস্থিত হয়ে যায়। সে এসে মাতিওকে বলে, তুই কি মনে করেছিস আমি তোর গার্লফ্রেন্ড? তোর এমন উল্টাপাল্টা চিন্তার জন্য আমাদের প্ল্যান পুরোপুরি ভেস্তে যাচ্ছিল। জেন যখন কথা বলছিল তখন তার পেছন থেকে একটি লোক এসে তাদের উপরে আক্রমণ করে বসে। কিন্তু কোনো ক্ষতি হওয়ার আগেই পার্কার তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। আর এ সময় মাতিও পার্কারকে ধন্যবাদ দেয়, কারণ সে বলে যে তোমার জন্য আমরা সবাই বেঁচে গেলাম। তুমি ওই লোকটাকে না মেরে ফেললে সে লোকটা আমাদেরকে মেরে ফেলতে পারত। আর এই কথা বলতে বলতে মাতিও পার্কারের সাথে হাক করতে যায়। পার্কার তখন মাতিওকে সামনেই চেপে ধরে, কারণ দূর থেকে আরেকজন ব্যক্তি পার্কারকে গুলি করার চেষ্টা করছিল। এ সময় মাতিও যেহেতু সামনে ছিল, সব গুলি এসে তার গায়ে লাগে। এভাবে পার্কার আবারও বেঁচে যায়। জেন পিছন থেকে সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। এর মধ্যেই সেই দুর্বৃত্তদের ফোন বেজে ওঠে। পার্কার সেই ফোনটি হাতে নিয়ে কলটি রিসিভ করা মাত্র লজিনির ভয়েস শুনতে পারে। পার্কার তখন খুব ভালোভাবে বুঝে যায় যে এই লোকগুলো লজিনি তাদেরকে মারার জন্য পাঠিয়েছে। ফোনের মধ্যেই তাদের মধ্যে হটটক শুরু হয়ে যায়। আর এ সময়ে তাদের মধ্যেকার সেই ইতিহাসটা আমরা জানতে পারি। লজিনি আউটফিট গ্রুপেরই উচ্চ পদস্থ কেউ একজন ছিল। তাদেরও একজন বস ছিল, কিন্তু পার্কার সে বসকে গুলি করেছিল। এতে লজিনির বেশ উপকারও হয়, কারণ এই আউটফিট গ্রুপের লিডার সেই হয়ে যায়। তবে লিডার হওয়ার পর লজিনি পার্কারকে থ্রেট বলে মনে করতে থাকে। সে ভাবে যদি পার্কার তার পিছু লাগে তাহলে কোনোভাবে সে পার্কারের সাথে পেরে উঠবে না, কারণ পার্কার খুবই দক্ষ একজন ব্যক্তি ছিল। লজিনি এ সময় পার্কারের সাথে একটি ডিল করে বসে, আর সেটি হলো কোনোভাবেই লজিনি এবং পার্কার দুজন দুজনের কাজে বাধা দেবে না। কিন্তু পার্কার এবার যে বিষয়ের সাথে জড়িত তাতে লজিনির পুরোপুরি বিরুদ্ধে চলা হচ্ছে। অর্থাৎ এই গুপ্তধন ডাকাতির বিষয়টার সাথে লজিনি এবং পার্কারের মধ্যে ফ্রিকশন তৈরি করে দিয়েছে। লজিনি কোনোভাবে চাচ্ছিল না যে পার্কার এই বিষয়ের সাথে জড়িত হোক। এ সময় লজিনি পার্কারকে একদম সোজা থ্রেট দিয়ে বসে। সে বলে যে কালকের মধ্যেই তুই তোর লাশ পড়ে থাকতে দেখবি। পাশাপাশি সে আরও বলে, তোদের প্ল্যান আমি আগে থেকেই জেনে গেছি, তাই ইউএনএ বিল্ডিং থেকে আগামীকাল না আজকের মধ্যেই সব গুপ্তধন আমি সরিয়ে ফেলবো। আর এই কথা শুনে পার্কার একদমই হতভম্ব হয়ে যায়, কারণ আসলেও ইউএনএ বিল্ডিং থেকে সকল গুপ্তধন যদি আজকেই সরানো হয় তাহলে তারা ফেলার হয়ে যাবে, কারণ তারা পরের দিনের অপেক্ষায় ছিল। যার কারণে সে এক মুহূর্ত দেরি না করে তার গ্রুপে কল করে বসে এবং সে সবাইকে জানায় যে প্ল্যানটা তারা কালকে এক্সিকিউট করবে সেটা আজকেই করতে হবে। যেখানে বলাই যেতে পারে তার গ্রুপের সবাই তখন মাতাল হয়ে পড়েছিল। তারপরেও এই নিউজ সবাইকে নড়ে চড়ে দেয়। এরপর প্ল্যান অনুযায়ী অ্যাড এবং ব্র্যান্ডা সেই ট্রেন স্টেশনের দিকে রওনা হয়। অন্যদিকে গ্রুপফিল্ড অন্য একটি ব্যক্তির বাইক নিয়ে সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি স্টান একটি ট্রাক চুরি করে নেয়, কারণ তার কাজ ছিল ট্রাক নিয়ে জায়গা মতো উপস্থিত থাকা। তবে সে কিন্তু বেশ ড্রাঙ্ক ছিল। এর মধ্যে অ্যাড এবং ব্র্যান্ডা অলরেডি সেই ট্রেন স্টেশনে পৌঁছে যায়। গিয়ে তাদেরকে জানায় যে গ্লাসকো নামের একজন ব্যক্তি তাদেরকে হাইজ্যাক করতে যাচ্ছে। আর গ্লাসকোক নামের ব্যক্তি কিন্তু আসলে তাদের টিমেরই একজন। আসলেও এটাই ছিল তাদের প্ল্যান। এই সময়ের মধ্যে গ্লাসকোক সবার দিকে বন্দুক তাক করে, যেন সবাই ভাবতে থাকে আসলেও এই বিষয়টি খুবই সত্য একটা কথা। এ সময়ের মধ্যে অ্যাড এবং ব্র্যান্ডাকে ভিতরে থাকা একজন অপারেটর বেশ বিশ্বাস করে বসে এবং তাদেরকে লকার খুলে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেয়। অ্যাড এবং ব্র্যান্ডা সেখানে ঢুকেই গ্লাসকককে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। আর এই সময়ের মধ্যে সেই কন্ট্রোল রুমের সবাই হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানায়, কারণ তারা সবাই ভেবেই নিয়েছিল যে তারা এখন অলরেডি বিপদ থেকে বের হয়ে আসতে পেরেছে। কিন্তু ঘটনা তো শুরু হয় তারপর থেকেই। যাদেরকে এতক্ষণ তারা সঙ্গী মনে করছিল তারাই এখন সবাইকে জিম্মি করে নেয়। আর এ সময়ে অপারেটিং রুমের সবাই বুঝতে পারে যে তাদের সাথে আসলে এসব নাটক করা হয়েছিল। আর এই সময়ের মধ্যে জেন এবং পার্কার সেই ট্রেন স্টেশনের দিকেই রওনা হয়েছে। এই ফাঁকে অ্যাড এবং ব্রান্ডা ট্রেনের স্পিড বাড়াতে শুরু করে। আর এই সময় সিনটি শিফট হয়ে আমরা দেখতে পারি ট্রেনের ভিতরে আউটফিট গ্যাংয়ের লোকজন চারদিকে তাকিয়ে আছে। তারা হতভম্ব হয়ে বুঝতেই পারছিল না যে আসলে কি ঘটছে তাদের সাথে, কারণ ট্রেন এত গতিতে যাচ্ছিল যে তারা ভয় পাচ্ছিল এই মুহূর্তে হয়তো ট্রেন ক্র্যাশ করে ফেলতে পারে। অন্যদিকে গ্রুপ ফিল্ডও তাকে বলে দেওয়া সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে যায়। তবে এই সময় তার বাইকটি অ্যাক্সিডেন্ট করে বসে। তারপরেও সে কোনো রকম হেঁটে হেঁটে সেই লাইনের দিকে যেতে থাকে, ঠিক যে লাইনের উপর দিয়ে সেই ট্রেনটি যাবে। এ সময় গ্রুপফিল্ড সেখানকার সুইচ ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, যেন সেই ট্রেনটি সেখানে এসে ক্র্যাশ করে বসে। কিন্তু ঠিক সময়ের মধ্যে গ্রুপফিল্ড সেটা ভাঙতে পারেনি, যার কারণে ট্রেন অলরেডি সেখান থেকে পাস হয়ে যাচ্ছিল। যেটা দেখে পার্কার এবং জেন বুঝতে পারে যে তাদের প্ল্যানিং অলরেডি ফেল করেছে।
তবে এরপরেও তাদের জন্য আরেকটি সুযোগ ছিল, সেটা হলো পরবর্তী টার্মিনালে আবার সেই ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নেওয়া, যার কারণে গ্রুফিল্ড পরবর্তী সেই স্টেশনে যাওয়ার জন্য আবারও বেরিয়ে পড়ে। কিন্তু এই সময়ের মধ্যে গ্রুফিল্ডের বাইকের সাথে স্টানের সেই ট্রাকের ধাক্কা লেগে যায়। গ্রুফিল্ড সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়, যার কারণে গ্রুফিল্ডকে দেখার জন্য স্টান পিছনের দিকে তাকাতেই তার ট্র্যাকটি উঁচু একটি ক্রেনের সাথে ধাক্কা খেয়ে যায়। এর মধ্যেই গ্রুফিল্ডের জ্ঞান চলে আসলে সে বারবার গুলি করে সেখানকার সুইচটি ভাঙতে সক্ষম হয়। আর এই সময়ের মধ্যে পার্কার এবং জেন সেখানে পৌঁছে গিয়েছিল। তবে তারা এসে দেখে এই পয়েন্টটি এত উঁচু ছিল যে সেখান থেকে ট্রেন ক্র্যাশ করলে অনেক বড় বিপর্যস্ত অবস্থা হয়ে যাবে। আর যেই মুহূর্তে সেই ট্রেনটি সেখান থেকে পড়ে যাচ্ছিল, ঠিক এই মুহূর্তের মধ্যে পার্কারের সেই গাড়িটি সেখান থেকে ব্যাক করে নেয়। মানে এই দৃশ্যগুলো দেখে কি আর বলবো। আসলেও এই মুহূর্তগুলোর জন্যই হয়তো পুরো মুভিটা একদম নেক্সট লেভেলে চলে যায়। তো যাই হোক, ট্রেনটি সেখান থেকে পড়ার পর আশেপাশের সকল এলাকা একদম লণ্ডভণ্ড হয়ে যায়। এমনকি গ্রুপফিল্ডের কাছ দিয়ে ট্রেনের বগিগুলো কাগজের মতো উঠতে শুরু করে। পার্কারও তার গাড়ি রিভার্স স্পিডে নিয়ে একটি শপের মধ্যে দিয়ে ঢুকে যায়, যার কারণে কোনো রকম এবারের বারে ধ্বংসযজ্ঞের হাত থেকে সে বেঁচে যায়। কিন্তু এই সময়ের মধ্যেই ট্রেনের মধ্যে থেকে আউটফিটের একটি মেম্বার সোজা তাদের গাড়িতে এসে পৌঁছে যায়। কিন্তু এই সময়ের মধ্যে সেই ট্রেনের যে বগিতে গুপ্তধন থাকার কথা ছিল, সেই বগিটা খুলে তারা হতভম্ব হয়ে যায়। কারণ এই বগিতে গুপ্তধন থাকার কথা ছিল। গুপ্তধন তো দূরে থাক, সেখানে শুধুমাত্র পাথর আর পাথর। এ সময় তারা খুব ভালোভাবে বুঝতে পারে লজিনি অলরেডি তাদেরকে বোকা বানিয়েছে। অন্যদিকে আউটফিটের লোকজন তাদের উপরে হামলা চালিয়ে দেয়। তবে খুব সহজেই তাদেরকে মেরে ফেলে গাড়ি নিয়ে সেখান থেকে তারা পালাতে সক্ষম হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তাদের গাড়ির টায়ার ফেটে যায়। এমনকি তাদের গাড়ি পুলিশের সামনে গিয়ে পৌঁছায়। কিন্তু স্টান এর ভিতরে আরেকটি পুলিশ কার নিয়ে এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এরপর সবাই মিলে তাদের আস্তানায় পৌঁছে যায়। আস্তানায় পৌঁছার পর তাদের সবাইকে দেখে বোঝাই যাচ্ছিল তারা বেশ হতাশ হয়ে বসে আছে। জেন এ সময় তার ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পার্কার এই সময় সবার উদ্দেশ্যে বলতে থাকে তার আরেকটি প্ল্যান আছে, যেটা এক্সিকিউট করতে পারলে তারা এবার হয়তো সফল হবে। সে জানায় যে জাহাজ থেকে গুপ্তধন উদ্ধার করা হয়েছে, সে জাহাজে একটি মূর্তি ছিল, যে মূর্তির নাম দ্য লেডি অব আরেনচিনো। আর ঐতিহাসিক এই মূর্তির দাম $500 মিলিয়ন বেশি। এতক্ষণে হয়তো গুপ্তধনের সকল অর্নামেন্ট সবার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মূর্তি কোথাও বিক্রি হয়নি। তাই বলাই যেতে পারে কোনো রকম যদি এই মূর্তিটা উদ্ধার করা যায় তাহলে $1 বিলিয়ন না হলো তার অর্ধেক অন্তত আমরা পাবো। কিন্তু তাদের আগে জানতে হবে এই মূর্তিটা আসলে তাদের কাছ থেকে কে কিনতে পারে। আর এই ইনফরমেশন একমাত্র কিংকেইডের কাছ থেকেই তারা পেতে পারে। আর এটার জন্য পার্কার একটি নাটক সাজায়। কিংকেইড যে হসপিটালে ভর্তি ছিল সে জায়গাতে গ্রুপফিল্ডকে মাস্ক পরিয়ে পাঠিয়ে দেয়। সে ফিল্ডের ছাদে গিয়ে গ্রুপফিল্ড অভিনয় করতে থাকে। সে বোঝায় সে মানসিক একজন রুগী, সে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আর এই বিষয়টা চেক করার জন্য কিংকেইডের একজন ব্যক্তি ছাদে উঠে যায়। পার্কার সঙ্গে সঙ্গে সেখানেই তাকে মেরে ফেলে। এমনকি তাকে মাস্ক পরে সেখান থেকে তাকে ফেলে দেওয়া হয়। এ সময় আমরা দেখতে পারি তারা আগে থেকেই পুলিশের ড্রেস পরেছিল। আর পুলিশের ড্রেস পরা অবস্থায় কিংকেইডের দরজার সামনে গিয়ে তারা নক করতে থাকে। প্রথমত একটি বডিগার্ড সে দরজাটি খোলে, কিন্তু তারা দুজন মিলে সেই বডিগার্ডকেও সেখানে মেরে ফেলে। কিনকেইড এ সময় পার্কারকে সামনে দেখতে পেরে একদমই হতভম্ব হয়ে যায়। সে ভয়ে কাতরাতে থাকে, কারণ এই ব্যক্তি তো তাকে দোতলা থেকে ফেলে দিয়েছে, আজকে আবার তার সিকিউরিটি গার্ডের একজনকে ছাদ থেকে ফেলে দিয়েছে। এক পর্যায়ে কিনকেইড সেখানে অজ্ঞান হয়ে যায়, যার কারণে সে বায়ার সম্পর্কে জানার জন্য তারা কিনকেইডের গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে। আশ্চর্যজনকভাবে কিনকেইডের গার্লফ্রেন্ড সে বায়ারের নাম জানতো। সে তখন জানায় ফিনিয়ার স্পল নামের একজন ব্যক্তি সেই মূর্তি এখন কিনতে যাবে। এরপর পার্কার সেখান থেকে সোজা ফিনিয়ার স্পলের সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। পার্কার তখন তাকে সেই মূর্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। ফিনিয়াস পল তার মুখে মূর্তির কথা শুনে সে খুবই রেগে যায়। তাকে বলে, তুমি কার সামনে কথা বলছো, তুমি কি সেটা জানো? বাঁচতে চাইলে এখনই এখান থেকে কেটে পড়ো। কিন্তু পার্কার কোনোভাবে তাকে ভয়ই পায় না, বরং পার্কার সেখানেই সবার সামনে ফিনিয়াস পলের বন্ধুকে গুলি করে বসে, যেটা দেখে ফিনিয়াস একদমই ভয় পেয়ে যায়। পার্কার এ সময় তাকে জিম্মি করে তাদের একটি গাড়িতে ঢুকে নেয়। আগে থেকেই পার্কারের গ্যাং সেখানে অপেক্ষা করছিল। এ সময় ফিনিয়াস পল সবাইকে জানায় সেই মূর্তি এখন গ্রিন বুক এরিয়ার একটি সিক্রেট ভল্টে রাখা আছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই ভল্ট কখনোই ভাঙা সম্ভব না। তবে আগামীকাল টাইম লক খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভল্টটিও খুলে যাবে, কারণ এই ভল্টটি একমাত্র টাইম লকে তৈরি করা। ফিনিয়াস পলের এসব কথা শুনে পার্কার খুব ভালোভাবে বুঝতে পারে যে তাদের যা কিছু করার কালকের মধ্যেই করতে হবে। এরপর তাকে একটি গোপন আস্তানাতে আটকে রাখা হয়, এমনকি তাকে গার্ড দেওয়ার জন্য স্ট্যানকে সেখানে রাখা হয়। এরপর আমরা দেখতে পারি পার্কার এবং গ্রুপফিল্ড সেই ভল্টের কাছে চলে যায়। প্রথমত তারা সেখানে সিকিউরিটি গার্ডদের মেরে ফেলে। এরপর তারা সেই ভল্টের কাছে গিয়ে বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ তৈরি করে এবং সহজেই সেই ভল্ট খুলে যায়। অথচ ফিনিয়াস পল তাদেরকে বলেছিল যে এই ভল্ট কোনোভাবেই খোলা সম্ভব না।
কিন্তু ফিনিয়াস পল তো জানতো না পার্কারের কাছে এই সব কিছু কোনো কিছুই না। এরপর তারা সেই মূর্তিটাকে সেখান থেকে নিয়ে একটি ট্রলির উপরে রাখে, আর সেটা গাড়ির সাথে বেঁধে দিয়ে সেখান থেকে তারা পালাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি স্টান ফিনিয়াস পলকে মজায় মজায় গার্ড দিচ্ছিল। সে যে একটা বড় দায়িত্ব পালন করছে সেটা তাকে দেখে কোনোভাবে বোঝাই যাচ্ছিল না। এমনকি রাত নেমে আসলে সে ড্রাঙ্ক হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এই ফাঁকেই ফিনিয়াস পল নিজেকে মুক্ত করে নেয়। এরপর সে রাস্তায় নেমে আসে। রাস্তার মধ্যেকার একজন ব্যক্তির কাছ থেকে ফোন নিয়ে সোজা লজিনিকে কল করে বসে। লজিনি এ সময় জানতে পারে যে তার ভল্ট ভাঙা হয়েছে, এমনকি সে মূর্তি সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংবাদ শুনে লজিনির মাথায় একদমই আগুন লেগে যায়। এমনকি সে এক মুহূর্ত দেরি না করে তার গ্যাং নিয়ে সোজা তাদেরকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জেন পাহাড়ের উপর দাঁড়িয়ে পার্কার এবং গ্রুপফিল্ডের উপরে নজর রাখছিল। আর এ সময়ে রাস্তার অন্য প্রান্ত থেকে জেন আউটফিটের লোকজনকে আসতে দেখে। সে খুব ভালোভাবে বুঝে যায় যে তাদের মূর্তি চুরি করার বিষয়টা লজিনি অলরেডি জেনে গেছে। এই সময়ের মধ্যেই লজিনির গ্যাং তাদের উপরে আক্রমণ চালিয়ে দেয়। এ সময়ের মধ্যে গ্রুপফিল্ড গাড়িটি বনের ভিতরে ঢুকিয়ে দেয়। পার্কার তখন পিছন দিকে গুলি করতে শুরু করে। এরপর একটি মারাত্মক স্টাইলে গুলি করে সামনের একটি গাড়িকে সে উড়িয়ে দেয়। তবে বনটি ক্রস করার সময় তারা একটি ধাক্কা খেয়ে বসে। এই ধাক্কাতে পার্কার সেখান থেকে উড়ে যায়। উঠতে উঠতে একটি বাড়ির উইন্ডোর গ্লাস ভেঙে সোজা সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে সে। এ সময় সে বিল্ডিং এর লোকজন তাকে তাড়া করে। সে কোনো রকম সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারপর সে দৌড়ে আবারও সে ট্রলির উপরে চড়ে বসে, যে ট্রলিতে তাদের সেই মূর্তি রাখা আছে। লজিনির লোকজন কিন্তু তাকে এখনো পর্যন্ত ছাড়েনি। তারা রীতিমতো তার পিছু লেগেছিল। আর এর মধ্যে ঘটনাস্থলে জেন পৌঁছে যায়। এমনকি সে মারাত্মক স্টাইলে গুলি করে সেখানকার সবাইকে কুপঘাত করে দেয়। অন্যদিকে পার্কারও এই সুযোগ নিয়ে সবাইকে গুলি করতে শুরু করে। গ্রুপফিল্ড কিন্তু তার গাড়ি এখনো পর্যন্ত থামায়নি। সে রীতিমতো তার গাড়িকে সামনের দিকেই নিয়ে যাচ্ছিল। লজিনের আরও কিছু লোকজন তার পিছু নেয়। আর এর মধ্যেই মূল গাড়ি থেকে ট্রলিটি ধাক্কা খেতে খেতে আলাদা হয়ে যায়, যার কারণে লজেনের লোকজন খুব সহজেই মূর্তিটা তাদের সামনে পেয়ে যায়। এরপর সেই মূর্তিটি তারা সোজা ফিনিয়াস পলের কাছে দিয়ে দেয়। ফিনিয়াস পল তখন এই মূর্তির উপরে হাত বুলিয়ে দেয়, কিন্তু হাত বুলানোর সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলে যে এই মূর্তি কোনোভাবেই আসল না। আর এই বিষয়টা জানানোর জন্য সে দেশের প্রেসিডেন্টকে সরাসরি কল করে বসে। এমনকি তাকে জানায় যে এই মূর্তিটা একটি নকল মূর্তি। প্রেসিডেন্ট এই কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে লজিনিকে কল করে বসে। লজিনিকে সে বলে যে এই মূর্তি কিভাবে নকল হলো, কারণ প্রেসিডেন্ট অলরেডি মনে করতে থাকে যে লজিনি হয়তো নকল মূর্তি ফিনিয়াস পলের কাছে পাঠিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট কোনোভাবেই জানতো না যে আসল কাজটা তো পার্কারই করেছিল। আসলে গতকাল মেইন ভল্ট ভাঙাই হয়নি। তারা সে ভল্টের কাছে একটি বিস্ফোরণ করে অন্য একটি নকল মূর্তি নিয়ে সবার সাথে নাটক করেছে। এমনকি স্ট্যান ফিনিয়াস পলের সামনে যে ড্রাঙ্ক হয়ে নাটক করছিল সেটাও তাদের অ্যাক্টিং এর অংশ ছিল। ইচ্ছে করেই ফিনিয়াস পলকে সেখান থেকে মুক্ত করা হয়েছে, যেন সে এই মূর্তি চুরির বিষয়টা নিয়ে সবাইকে ফোন করে জানাতে পারে। আর তার কথা মতো বিশ্বাস করে সবাই যেন তাদের পিছু নেয়। এই ফাঁকে তারা অনেক সময় পেয়ে যায়, আর এই সময়কে কাজে লাগিয়ে মেইন ভল্ট ভেঙে তারা সেই মূর্তিটাকে সেখান থেকে বের করে নেয়। কিন্তু যে মুহূর্তে তারা সেই মূর্তিটা সেখান থেকে সরাতে যাচ্ছিল, এই মুহূর্তেই সেখানে লজিনি এবং তার গ্যাং উপস্থিত হয়ে যায়। লকারের বাইরে স্ট্যান সেখানে পাহারা দিচ্ছিল। প্রথমেই তারা স্ট্যানকে জিম্মি করে নেয়। এরপর লজিনি ভিতরে ঢুকে যায়। পার্কারের সম্মুখীন হয়ে সে সঙ্গে সঙ্গে পার্কারের হাত থেকে অস্ত্র ফেলে দিতে বলে। লজিনি তখন পার্কারকে বলে, তোমার এত প্ল্যানিং এর মাধ্যমে কি লাভ হলো? আমি তো সবকিছু জানতেই পারলাম, শেষমেশ তুমি তো ধরাই পড়ে গেলে। পার্কার বলে, আমি খুব ভালো করেই জানি আউটফিট গ্যাংয়ের অবস্থা একদমই খারাপ। আর্থিকভাবে তাদের অবস্থা একদমই বেগতিক। তাই তারা এসব কিছু বিক্রির মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা তো হতে দেব না। পার্কার তখন লজিনিকে মূর্তির দিকে তাকাতে বলে। লজিনি মূর্তির দিকে তাকাতেই একদমই চমকে ওঠে, কারণ মূর্তির চারদিকে তার পেঁচানো ছিল। অবশ্যই এই তারগুলো কোনো একটা বিস্ফোরক জাতীয় পদার্থের সাথে অ্যাড করা আছে, আর এটার রিমোট কন্ট্রোল পার্কারের হাতে। এ সময় বাইরে থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। লজিনি পার্কারকে বলে, তুমি চাইলে আমার সাথে পার্টনারশিপে আসতে পারো। এমনিতে বাইরে থাকা আমার গ্যাং তোমার গ্যাংয়ের উপরে গুলি চালাচ্ছে। পার্কার তখন লজিনিকে বলে, আমার গ্যাংয়ের উপরে তোমার গ্যাং গুলি চালাচ্ছে না, বরং তোমার গ্যাংয়ের উপরেই প্রেসিডেন্টের গ্যাং গুলি চালাচ্ছে। কারণ লজিনি এখানে পৌঁছার আগেই পার্কার প্রেসিডেন্টকে সব কথা উল্টাপাল্টা লাগিয়েছে। সে প্রেসিডেন্টকে বুঝিয়েছে যে লজিনি নিজেই এই সব কিছুর সাথে জড়িত। সে নিজেই প্রেসিডেন্টের সাথে দুই নাম্বারই করেছে, যার কারণে প্রেসিডেন্টের লোকজন আউটফিটের গ্যাং পুরোপুরি উড়িয়ে দিচ্ছে। আর এর মধ্যেই দেখা যায় জেন এবং গ্রুপফিল্ডের মাধ্যমে স্ট্যান অলরেডি নিজেকে মুক্ত করতে পেরেছে। আর সবকিছুর মধ্যে দিয়ে লজিনি এখন বেশ বিপদের মধ্যে পড়ে যায়, কারণ পার্কারকে ঠেকানোর মতো আর কোনো ক্ষমতাই তার থাকলো না। যার কারণে সব দিক থেকে প্যাচে পড়ে লজিনি পার্কারের সাথে আবারও ডিল করার চেষ্টা করে। কিন্তু পার্কার তার কথা কোনোভাবে না মেনে সে রিমোটে প্রেস করে বসে। এতে বিস্ফোরকের মাধ্যমে সেই মূর্তি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এ ফাঁকে লজিনির বডিগার্ড পার্কারের উপরে অ্যাটাক করতে যায়। পার্কার খুব সহজেই তাদেরকে গুলি করে মেরে ফেলে।
এরপর পার্কার লজিনির সামনে চলে আসে। তাকে সে বলে, তুমি বলেছিলে না একটা গ্যাংকে পুরোপুরি কখনো উড়িয়ে দেওয়া যায় না, এই দেখো আমি কিভাবে তোমার পুরো গ্যাংকে উড়িয়ে দিলাম। এ কথা বলতে বলতে পার্কার লজিনিকে সেখানেই গুলি করে মেরে ফেলে এবং তাদের দুজনের মধ্যে থাকা অনেক আগের হিসাব চুকে নেয়। শেষমেশ প্রেসিডেন্টের লোকজন সেখানে পৌঁছার আগেই সেখান থেকে তারা পালিয়ে যায়। এবার প্রশ্ন হলো, এত বড় মিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও পার্কার এবং পার্কারের টিমের কি থাকলো? তারা তো সব রেখেই সেখান থেকে চলে আসলো। আসলে পার্কার এই মিশন থেকে কিন্তু একদম খালি হাতে আসেনি, বরং সে মূর্তির সাথে থাকা অনেক দামি দামি অর্নামেন্টস আগে থেকেই সে খুলে নিজের কাছে রেখেছিল, যেগুলোর মূল্য প্রায় 2 থেকে 3 মিলিয়ন ডলারেরও বেশি হবে, যেটা সে নিজের কাছে লুকিয়ে না রেখে নিজের সঙ্গীদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এরপর সে রিল্যাক্স হওয়ার জন্য সে তার প্রিয় সেই 12 নম্বর রুমে পৌঁছে যায়। সেই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা সেখানে জেনকেও দেখতে পারি। এ সময় তারা দুজন মিলে খবর দেখতে থাকে। খবরে তখন দেখানো হচ্ছিল সেই দেশের প্রেসিডেন্টের সকল গোপন তথ্যই ফাঁস হয়ে গেছে, যেটা অবশ্যই পার্কারের এই গ্রুপের মাধ্যমেই সম্ভব হয়েছে। এমনকি গুপ্তধন আবারও সেই দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, করাপ্টের এই প্রেসিডেন্টকে সরিয়ে নতুন একটি প্রেসিডেন্টকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর নতুন সেই প্রেসিডেন্ট আর কেউই নয়, তিনি হলেন চিরদেশপ্রেমিক কর্নেল আর্টিস্ট। আর এ সময় জেন পার্কারকে জড়িয়ে ধরে এবং তাকে কংগ্রাচুলেশন জানায়, কারণ সবকিছু সম্ভব হয়েছিল পার্কারের মাধ্যমেই। পাশাপাশি জেন পার্কারকে তাদের দেশে থেকে যাওয়ার আহ্বান জানায়, কিন্তু পার্কার জেনকে জানায়, তুমি প্রথম ডাকাতির সাথে আমাদের সাথে ধোঁকাবাজি করেছিলে, সেটা কিন্তু আমি কোনোভাবে ভুলে যাইনি। এমনকি তুমি সেদিন কিন্তু শুধুমাত্র প্রতারণায় করনি, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু ফিলিকে গুলি করে সেখানে মেরে ফেলেছিলে। জেন তখন খুব ভালো করে বুঝতে পারে যে পার্কারকে ভালোবাসার নাটকে কোনোভাবে আবৃত করা সম্ভব না, তাকে তার শাস্তি পেতেই হবে। পার্কার তখন জেনকে তার শেষ ড্রিঙ্ক নেওয়ার কথা বলে দেয়। এরপর পার্কার সেই রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু বেরিয়ে আসার আগে সেই রুমের ভিতরে একটি গান শটের সাউন্ড পাওয়া যায়। আর এই সাউন্ড থেকে খুব ভালোভাবে বোঝাই যাচ্ছিল যে পার্কার অলরেডি জেনকে সেখানে মেরে বেরিয়ে আসছে। আর এইভাবেই পার্কার জেনকে সেখানে মেরে ফিলের স্ত্রীকে দেওয়া সেই অদা পূরণ করে। এমনকি সেই মূর্তির গা থেকে নেওয়া কিছু জুয়েলারি ফিলের স্ত্রীকে দিয়ে দেয়। আর সবকিছু শেষে পার্কার তার বন্ধু গ্রুপফিল্ডের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে থাকে। আর এত সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে টান টান উত্তেজনাপূর্ণ এই মুভিটি শেষ হয়ে যায়।